গল্প হলেও সত্যি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। কুম্ভ মেলার আতঙ্ক। দিনটা ছিল বুধবার। রোজকার মতনই অফিসে লাঞ্চ টাইমে কলিগরা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই অনিমেষদা বলে উঠল, এই একটা ছুটির দিন দেখে চল না, সবাই মিলে কুম্ভ মেলা থেকে ঘুরে আসি। সবাই যাচ্ছে স্নান করতে, আমরাও যাই, চল। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ, একদিন কিন্তু যাওয়াই যায়। আর এমনিও এখন সোশ্যাল মিডিয়া খুললেই সব জায়গায় দেখবে একটাই খবর, মহাকুম্ভের মেলা। সব কাতারে কাতারে লোকরা যাচ্ছে নাকি। আমাদের কথা শুনে সবার মধ্যেই একটা হেলদোল লক্ষ্য করলাম। প্রস্তাবটা সবারই যেন পছন্দ হয়েছে। অনিমেষদা ব্যাপারটা বুঝতে পেরে বলল, তাহলে দেরি করা ঠিক হবে না, বুঝলি? এখন থেকে টিকিটের খোঁজ কর, এরপর না হলে আর পাওয়া যাবে না। এরপর থেকে আমরা সবাই লেগে পড়লাম টিকিট খোঁজার প্রচেষ্টায়। ট্রেন, বাস, ফ্লাইট কোনো জায়গায় আর বাকি রাখা হলো না। কিন্তু দুর্ভাগ্যবশত সব জায়গাতেই ওয়েটিং চলছে। টিকিট যে আদৌ কনফার্ম হবে কিনা তাই বোঝা যাচ্ছে না। এছাড়া ঘুরপথেও যাওয়া যায়, সেক্ষেত্রে গাড়ি বুক করে নিয়ে যেতে হবে। তাতে খরচটা একটু বেশি হবে তা ঠিক, কিন্তু এছাড়া আর কোনো উপায় সে মুহূর্তে পাওয়া যাচ্ছিল না। তার মধ্যে কোনো হোটেলও ফাঁকা পাওয়া যাচ্ছে না। এতগুলো অসুবিধার সম্মুখীন হয়ে কুম্ভ যাবার শখ সবার প্রায় ঘুচেই গেছিল। তবে একদিন রাতের বেলায় অনিমেষদা আমাকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলো অনিমেষদা। কুম্ভে যাবি তো তুই? হ্যাঁ, যাওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু কি করে যাবে বলো তো? দেখলেই তো কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, তার মধ্যে হোটেলও তো সব বুক দেখাচ্ছে। আরে ওই জন্যই তো ফোনটা করলাম রে। আমার পাড়ার একটা বন্ধুকে আমি রাজি করিয়েছি, ওর কাছে নিজের গাড়িও আছে। 3 জন মিলে ঘুরে আসি, চল। এ সুযোগ তো আর পাবো না রে। 144 বছর পর হচ্ছে এই মহাকুম্ভের মেলা, ছাড়া যায় বল? আমি একটু ভাবনা চিন্তা করে নিয়ে বললাম, ঠিক আছে চলো, যা হবে দেখা যাবে, ঠাকুরের নাম করে বেরোই তো আগে। এইভাবেই একরকম হুজুকের ঠেলায় আমরা 3 জন বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। ঠিক করলাম গাড়ি করে NH2 হাইওয়ে ধরে লখনৌ পথে প্রয়াগরাজ যাব। এরপর প্রায় 20 ঘন্টারও বেশি গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে। তখন সন্ধে 6টা মতন বাজে। তখনও সব রাস্তায় এত জাম যে বলে বোঝানো যাবে না। চারিদিকে যেন গম গম করছে লোকের ভিড়ে। হাজার হাজার মানুষ পুণ্য স্নানের জন্য আগ্রহী হয়ে বসে রয়েছে। এত ভিড় দেখে আমাদের সবার কপালে হাত পড়ল। এই অবস্থায় থাকা খাওয়া, কোথায় কি হবে কিছুই তো বুঝতে পারছিলাম না। আশেপাশে কয়েকটা হোটেলে গিয়ে খোঁজ করলাম, কিন্তু যেটা ভেবেছিলাম সেটাই হলো। সব জায়গাতেই লোকের ঠাসাঠাসি অবস্থা। আর এদিকে রাতও বেড়ে চলেছে। দেখলাম কিছুজন হোটেলে ঘর না পাওয়ায় রাস্তার ধারেই চাদর পেতে ওখানেই শুয়ে পড়েছে। আমি অনিমেষদাকে বললাম, কি গো, কি করবে এবার? হুজুকে পড়ে চলে তো এলাম, কিন্তু রাতটা কাটাবো কোথায়? নাকি এরকম চাদর পেতে রাস্তায় শুতে হবে? আরে না না, দাঁড়া না, ঠিক কিছু না কিছু জোগাড় হয়ে যাবে। চল না, আর একটু সামনে খুঁজে দেখি। এরপর প্রয়াগরাজের নানান অলিগলিতে আমরা থাকার জায়গা খুঁজতে লাগলাম, কিন্তু যেখানেই যাই সেখানেই লোক ভর্তি। কেউ কেউ তো আবার নিজেদের গ্যারেজ অবধি থাকার জন্য ভাড়া দিয়ে রেখেছে। আর হাতে গোনা কয়েকটা যা থাকার জায়গা আছে তার ভাড়া শুনলে মনে হয় ওর থেকে রাস্তায় চাদর পেতে শোয়া অনেক ভালো।
ঠিক তখনই একটা স্থানীয় লোক মারফত খবর পেলাম শহরের থেকে একটু ভিতরের দিকে একটা হোটেল আছে। একটু পুরনো হলেও শহরের ভিতর প্রান্তে বলে সেইটা ফাঁকা হলেও হতে পারে। আমরা সেই লোকটার থেকে হোটেলের নাম্বার নিয়ে কল করলাম। কল করে জানতে পারলাম সেখানে এখনও কয়েকটা রুম ফাঁকা আছে। তাই আর দেরি না করে চটজলদি আমরা বেরিয়ে পড়লাম ওই হোটেলের উদ্দেশ্যে। ভিড়ের ঠেলায় অনেক রাস্তাঘাট বন্ধ, তাই টোটো অটো ওইসব কিছুই এখন পাওয়া যাবে না। হাঁটা ছাড়া আর কোনোই গতি নেই। কিন্তু লোকটার বলা রাস্তা ধরে আসা সত্ত্বেও সেই হোটেলটা আমরা কোনো মতেই খুঁজে বার করতে পারছিলাম না। এখানকার গলিগালাগুলো যেন সব একই রকম দেখতে। কোনটা দিয়ে যে এলাম আর কোনটা দিয়ে যে যাব তাই গুলিয়ে ফেলছি। অনিমেষ একবার হোটেলের মালিককে ফোন করবে বলে ঠিক করলো। তবে ফোন করে বলবেই বা কি? আমরা এখন কোথায় আছি সেটা না জানা অবধি তো কোনো কিছুই লাভ হবে না। তার মধ্যে রাতও এত হয়ে গেছে যে মানুষজন কাউকে আর চোখে পড়ছে না। এইরমভাবেই প্রায় 2 ঘন্টা ধরে টানা আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমরা শহরের অনেকটা ভিতরের দিকে চলে এসেছি। তখন চারিদিকটা একেবারে নিস্তব্ধ। কোথাও একটা টু শব্দটুকুও নেই। অজানা শহরে এরম রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়াতে আমাদের একটু হলেও কিরম ভয় ভয় করছিল। আমাদের কোনো মতেই মাথায় ঢুকছিল না কিভাবে আমরা এই গোলকধাঁধা থেকে বেরোতে পারবো। এতক্ষণ হাঁটার পর এমনিও আমাদের শরীর বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল। আমরা যখন প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম ঠিক তখনই পিছন থেকে একজনের গলার আওয়াজ ভেসে এলো। कौन है आप लोग? আমরা পিছন ঘুরে দেখতেই দেখলাম একটা 22-23 বছরের যুবক। সে আমাদের পিছনে কোথা থেকে এসে হাজির হয়েছে। ছেলেটার উত্তরে অনিমেষদা ভাঙা ভাঙা হিন্দিতে বলল, वो हम कोलकाता से आए हैं। इधर होटल बुक किया था पर होटल मिल नहीं रहा है। तुम ही बोल पाएगा वो होटल में कैसे जाएगा? অনিমেষদার কথা শুনে ছেলেটা আমাদের ভালো করে একবার দেখে নিল। তারপর বলল, इधर आसपास कोई होटल नहीं है। आप लोग गलत जगह आ गए हैं। वैसे ये जगह आप लोगों के लिए कुछ खास अच्छी नहीं है। आप लोग को यहाँ से चले जाना चाहिए। এই বলে ছেলেটা চলেই যাচ্ছিল। তখনই আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, तो इधर आसपास में कोई रहने की जगह है? हम लोग कुंभ मेला घूमने आए थे। अभी इतनी रात को अगर कोई रहने की जगह नहीं मिला तो बहुत मुसीबत हो जाएगा। क्या तुम हमारी थोड़ी मदद कर सकते हो? আমার কথাটা শুনে ছেলেটা কিছু একটা ভেবে নিয়ে বলল, आइए हमारे साथ। এরপর আমরা ছেলেটাকে অনুসরণ করতে করতে এগোতে লাগলাম। খানিকক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম একটা ছোট একতলা বাড়ির সামনে। বুঝলাম এটা নিশ্চয়ই ওই ছেলেটারই বাড়ি। ঘরের ভিতর ঢুকতেই দেখলাম চারিদিকে বড্ড ধুলো ময়লা, ঠিক যেন অনেক দিন ব্যবহার না হলে যেরকম নোংরা পড়ে অনেকটা সেরম। তবে ছেলেটা বেশ তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দিল। তারপর আমাদের শোয়ার জন্যে মেঝেতে একটা চাদরও পেতে দিল। আমাদের সঙ্গে কিছু খাবার ছিল, তাই রাতে ওইটাই খেয়ে নেওয়া যাবে। আমাদের এত বড় উপকার করার জন্যে ছেলেটাকে আমরা ধন্যবাদ জানিয়ে বললাম, बहुत शुक्रिया भाई, आज अगर तुम ना होते तो पता नहीं क्या होता। कोई बात नहीं, भगवान के दर्शन के लिए आए हो, इतना तो कर ही सकते हैं। आराम से सो जाओ, अभी हम चलते हैं। चलते हैं माने? तुम नहीं सोगे? नहीं, मुझे थोड़ा काम है। आप लोग आराम कीजिए। शुभ रात्रि। এই বলে ছেলেটা বেরিয়ে গেল। আমরা একটু অবাকই হলাম। তবে যাই হোক, অচেনা মানুষ হওয়া সত্ত্বেও আমাদের যে সাহায্য করলো এটাই অনেক।
এরপর আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো একটা লোকের ডাকাডাকিতে। ओ भाई साहब उठिए, भाई साहब उठिए। আমরা চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে যা দেখলাম তাতে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমরা তিনজন শুয়ে আছি একটা আধ ভাঙা পরিত্যক্ত ঘরের মধ্যে, আর একটা ভদ্রলোক সমানে আমাদের ডেকে যাচ্ছে। আমরা উঠেছি দেখে আমাদের জিজ্ঞেস করলো, आप लोग कौन है और इधर क्या कर रहे हैं? আমরা আমতা আমতা করে কাল রাতে সব ঘটনাটা বলি। সব শুনে লোকটা বলল, हे राम 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 राम, ये क्या बोल रहे हैं आप लोग? इस घर में जो छोकर रहता था वो 2 महीने पहले गुजर चुका है। मैंने खुद अपने हाथों से उसको शमशान घाट में ले गया था। बहुत नेक दिल इंसान था, हमेशा दूसरों की मदद करता था, मगर अफसोस खुद भयंकर बीमारी से जूझते जूझते मर गया। पर मर के भी दूसरों की मदद करना नहीं भूला। भगवान उसकी आत्मा को शांति दे। লোকটার কথা শুনে আমরা তিনজন থ হয়ে বসে রইলাম। নিজেদের সাথে যেটা ঘটলো সেটা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। ঠাকুরের দর্শন করতে এসে শেষমেশ ভূতের দর্শন করলাম। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে এইরকমই আরও নতুন নতুন সত্যি ভূতের গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।